আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যা অভিযোগ গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। তার মেঘবুড়িকে কেউ কাঁদালে তাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না। তার বোনই তার কাছে সবকিছু। শফিক রহমান আবিরের বাবা, এর কথায় তার ঘোর কাটে। এতক্ষণ মিহিরের দিকে তাকিয়েছিলেন তিনি, এবার মিহিরের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকান। শফিক রহমান আবিদা রহমানকে বলল, কি বলছো এসব? এখন এসব বলার সময় নয়। কি করে সবটা ঠিক করা যায় সেটা ভাবো। সেটাই তো বলছি, আবিরের সাথে জেরিনের বিয়ে দিয়ে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, মেঘনা যেমন তোমার ভাইয়ের মেয়ে, তেমনি জেরিনও তোমার বোনের মেয়ে। মেঘনার জন্য তুমি জেরিনের সাথে অবিচার করতে পারো না। শফিক রহমান এতক্ষণ চুপ করে আবিদা রহমানের সব কথা শুনেছিলেন মনোযোগ দিয়ে। সব শুনে চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছেন না। তাকে এভাবে ভাবতে দেখে আবিদা রহমান বাঁকা হাসলেন। তিনি জানেন তার স্বামীকে কিভাবে রাজি করাতে হবে। এর মধ্যে আবির এসে তার বাবার হাত ধরে মাথা নিচু করে অসহায় গলায় বলল, বাবা, আমি জেরিনকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। তাছাড়া ও সব দিক দিয়ে আমার যোগ্য, বিউটিফুল, স্মার্ট, ইন্টেলিজেন্ট। একমাত্র জেরিনই আমার বউ হওয়ার যোগ্যতা আছে। মেঘলার তো কোনো দিক দিয়ে আমার বউ হওয়ার যোগ্যতা নাই। এবার মেঘনা চোখ তুলে তাকায় সবার দিকে। সবাই আগ্রহ নিয়ে শফিক রহমানের দিকে তাকিয়ে আছেন, কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুজনেকে সমান ভালোবাসেন তিনি। তার মনে কি চলছে সেটা বুঝতে পারে মেঘ। সে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে ধীরে পায়ে এগিয়ে গিয়ে শফিক রহমানের সামনে দাঁড়ান। সবার সামনে, সবার চোখ এখন দুজনের দিকে। মেঘ ধীরে কণ্ঠে ডাক দেয়, চাচ্চু। মেঘের ডাক শুনে মেঘের মুখের দিকে তাকিয়ে শফিক রহমান। মেঘ তার চাচ্চুকে ধীরে একটা চেয়ারে বসান, তারপর হাঁটু গেড়ে তার চাচ্চুর সামনে বসেন। শফিক রহমানের এক হাত নিজের 2 হাতের মাঝখানে নিয়ে বলে, চাচ্চু, আমি তোমার সব কথা শুনেছি। যেভাবে বলেছ সেভাবে চলেছি। যা করতে বলেছ তাই করেছি। কখনো কোনো কথার অমান্য করিনি, কখনো কিছু চাইনি তোমার কাছ থেকে। আজ কিছু চাইবো, প্রথম এবং শেষবারের মতো। আর কখনো কিছু চাইবো না। প্রমিস, আমাকে প্রমিস করো যা চাইবো তাই দেবে। মেঘের হাত বাড়িয়ে দিল তার চাচ্চুর দিকে। শফিক রহমান কাঁপা কাঁপা হাতে মেঘের হাতের উপর হাত রেখে তারপর বলল, কথা দিলাম যা চাইবে তাই দিবে। তারপর হাতটা মেঘের মাথায় রেখে বলল, তাই যা চাইবে তাই চিন্তা ভাবনা করে যাবে। এমন কিছু চেয়েও না যা আমি দিতে গিয়ে সারা জীবন সবার কাছে অপরাধী হয়ে থাকতে হয়। মেঘ চলচল চোখে তার চাচ্চুর দিকে তাকালো। সে বুঝলো তার চাচ্চু কি বলতে চাইছে। তার চাচ্চু হয়তো ভেবেছে সে আবিরকে বিয়ে করতে চাইবে। মেঘের এবার ভীষণ কান্না পাচ্ছে। ওর চাচ্চু ওকে ভুল বুঝলো। মেঘ ধরা গলায় বলল, চাচ্চু, তোমার কি আমাকে এতটাই স্বার্থপর মনে হয়? আমি এতটাও খারাপ না চাচ্চু। অবশ্যই তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি হয়তো তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি। যাই হোক, তোমাকে অসম্মানিত হতে হয় এমন কিছু আমি করব না। আমি চাই আবির ভাইয়া আর জেরিনের বিয়েতে তুমি রাজি হও। ওদেরকে বিয়ে দাও। ওরা একটা ভুল করেছে, তার শাস্তি তো আর বেবিকে দিতে পারি না। এখানে বেবিটার কোনো দোষ নেই। শুধু শুধু সে কেন তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? তাই তুমি বিয়েতে আর অমত করো না প্লিজ। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনেছিল। সবটা শুনে সবাই ভীষণ অবাক হলো। অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে রইল সবাই। কেউ ভাবতেও পারেনি মেঘ শফিক রহমানকে বিয়েতে রাজি করার কথা বলবে। শফিক রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের মুখের দিকে। মনে মনে বলল, এই মেয়েটার মনটা যে ফুলের মতো পবিত্র। এজন্যই তিনি আবিরের সাথে বিয়ে দিয়ে ঘরের লক্ষ্মী করে আনতে চেয়েছিলেন মেঘকে। কিন্তু তার ছেলে হিরে ফেলে কাচের পিছনে ছুটছে। ভাবতে একটা দীর্ঘ শ্বাস ফেলেন শফিক রহমান। তারপর মেঘের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি এই বিয়েতে অনুমতি দিলাম। তারপর মেঘের মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর সাথে অন্যায় করেছি। আমার ছেলে তোর যোগ্য না মেঘ। আল্লাহর কাছে দোয়া করি তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোকে খুব ভালোবাসবে, তোর যত্ন নিবে, কখনো তোকে কষ্ট পেতে দিব না। তারপর চেয়ার থেকে দাঁড়িয়ে আবিদা রহমানের দিকে তাকিয়ে শক্ত গলায় বলেন, তো বিয়েটা দাও নিজের ছেলের, আর আমাকে এই বিষয়ে একদম জড়াবে। তোমরা মা ছেলে যা খুশি তাই করো। আবিদা রহমান শিহাব রহমানের মেঘের মেজো চাচার দিকে তাকিয়ে বলল, শিহাব, কাজীকে আবার ফোন করো, এখনই আসতে বলো। তাদের কথার মাঝে জেরিন বলল, এখন কাজী কেন আসবে? বিয়ে কি এখনই হবে? আবিদা রহমান আহ্লাদে গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ কেন মামুনি, কোনো সমস্যা? জেরিন তাড়াতাড়ি করে যাও। না না মামুনি, কোনো সমস্যা নেই, আমি রেডি হয়ে আসি। আচ্ছা যাও, খুব সুন্দর করে সাজবে কিন্তু। আমার একমাত্র ছেলের বউ বলে কথা, কোনো কিছুতে যেন কোনো কমতি না থাকে। জেরিন ঘরে যেতে নিল। পিছন থেকে মেঘ বলে, দাঁড়াও জেরিন। মেঘ ঘুরে দাঁড়ালো। তারপর মেঘ জেরিনের সামনে গিয়ে দাঁড়ায়। জেরিনের চোখে চোখ রেখে বলল, আমি তোকে এটা জিজ্ঞেস করবো না তুই আমার সাথে এগুলো কেন করলি। শুধু বলবো থ্যাংক ইউ সো মাচ। তুই আজকে বন্ধুত্বের মানে বদলে দিলি রে। আজকে আমার বোন আমার লাইফের বেস্ট উপহারটা দিল। সবার সামনে এটা প্রমাণ করলো আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে। এটা আমার লাইফের সব থেকে বেস্ট গিফট। আজকের পর থেকে হয়তো আমি আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবো না। এন্ড তার সাথে থ্যাংক ইউ। আল্লাহ যেন কাউকে এমন হাজারটা শত্রু দিয়ে দিক, কিন্তু এমন বন্ধু যাতে কাউকে কখনো না দেয়। একটু থেমে শুকনো গলায় আবার বলল, আরে একবার বলতি যে তুই আবির ভাইয়াকে ভালোবাসিস। আমি নিজে সবাইকে তোদের বিয়েতে রাজি করাতাম। এত অপমান না করলেও পারতি। পরিশেষে একটা কথাই বলল, খুব ভালো থাকিস
শেষের কথাগুলো বলার সময় মেঘের খুব কান্না পাচ্ছিল। সে জেরিনকেও আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। আরো কিছু বললেই সে কেঁদে দিত, কিন্তু মেঘ এখন কারো সামনে কাঁদতে চায় না। সে সবাইকে দেখাতে চায় সে কতটা স্ট্রং। তাই সে কথাগুলো বলে দৌড়ে চলে গেল। তার পিছনে মিহিরও দৌড়ে গেল। জেরিনকে দেখে মনে হচ্ছে না সে যে যা করেছে তা তো কোনো অনুশোচনা আছে। সে একটা ভেঙচি কেটে শাস্তে গেল। আজম আর মীরা রহমান চলে গেলেন ছেলের মেয়ে পিছনে। শফিক রহমান তার রুমে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে নিলেন। মেঘ দৌড়ে এসে তাদের ফ্ল্যাটে ঢুকলো। তার পিছনে পিছনে মিহিরও আসলো, মীরা রহমান ও আজম রহমানও আসলো। তাদের ফ্ল্যাটটা 2 তলা নিয়ে করা। আসলে এই বিল্ডিংটা 11 তলা। 1 তলা আর 2 তলা মেঘের বড় পুকুর, 3 তলা আর 4 তলা মেঘের ছোট পুপির। তাদের 2 বোনে ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছেন, কারণ তারা এখানে থাকে না, শ্বশুর বাড়িতে থাকেন। যখন বেড়াতে আসেন তখন ভাইদের বাসায় থাকেন। 5 তলা আর 6 তলা শফিক রহমানের, 7 তলা আর 8 তলা শিহাব রহমানের, মেঘের মেজো চাচুরা, আর 9 তলা আর 10 তলা আজম রহমানের। 11 তলায় ছাদের এক পাশে একটা সুইমিং পুল, আরেক পাশে খালি। মেঘের বড় ফুপির 2 মেয়ে, বড় মেয়ে জিয়া আর ছোট মেয়ে জেরিন। জিয়ার বিয়ে হয়ে গেছে, 1 বছরে একটা ছেলে আছে। ছোট ফুপির একটা ছেলে কলেজের টিচার, তার নাম রিফাত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। তার ওয়াইফ নিজেও কলেজের টিচার। ছোট ছেলে রিয়াদ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বোনদের পরে হলো শফিক রহমান। তিনি তার বাবা মায়ের 3য় সন্তান। তার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আবির আর ছোট মেয়ে আনহা ক্লাস 8-এ পড়ে। তারপর শিহাব রহমান, ওনার একটা ছেলে, তার নাম ইফাত। সে কানাডাতে থাকে, এখনো বিয়ে করেনি, লেখাপড়া প্রায় শেষের দিকে। ছোট ছেলে আজম রহমান, তার 1 ছেলে 1 মেয়ে, মিহির আর মেঘ। মেঘ বাসায় এসে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে যায় আর গিয়ে দরজা বন্ধ করে দেয়। আজম রহমান ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে। পাশে মীরা রহমান বসে পড়েন। মিহির নিচে 1 মুহূর্ত না দাঁড়িয়ে মেঘের রুমের সামনে এসে দাঁড়ায়। তারপর আস্তে করে দরজা ধাক্কা দেয় আর বলে, মেঘ দরজাটা খুল প্লিজ, তোর সাথে আমার কথা আছে। মেঘ গলাটা আরেকটু নরম করে আদুরে গলায় বলল, মেঘ বুড়ি দরজাটা খুলো, সোনা বনু আমার। ভাইয়ার কথা শুনবি না প্লিজ, দরজাটা খুল। মেঘ সোনামণি আমার, বাইরে বের হয়ে আয়। ভাইয়া প্রমিস করছে ভাইয়া সব ঠিক করে দিবে। ওই আবিরে বাচ্চাকে মেরে ওর লাশ কুকুরে দিয়ে খাওয়াবো। প্লিজ সোনা বনু আমার, একবার দরজা খুলে দে। মেঘ আর চুপ থাকতে পারল না, দরজা খুলে বেরিয়ে এলো। তারপর মিহিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মিহিরও শক্ত করে জড়িয়ে ধরলো তার বোনকে। মেঘ চিৎকার করে কাঁদছে। মেঘের খুব কষ্ট হচ্ছে, কিছুতে কান্না থামাতে পারছে না। মেঘকে এভাবে কাঁদতে দেখে মিহিরের চোখেও পানি পড়ছে, তার বুকটা ফেটে যাচ্ছে। তার কলিজার টুকরা বোনটা আজকে খুব কষ্ট পেয়েছে। মেঘকে বুকের সাথে জড়িয়ে রুমের ভিতরে ঢুকলো মিহির। তারপর সোফায় বসে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। নিচে ড্রয়িং রুমের সোফায় বসে মেয়ের কান্না শুনছে মীরা রহমান আর আজম রহমান। তাদের বুকটাও ফেটে যাচ্ছে। তাদের একটা ভুলের জন্য তাদের মেয়ে আজকে এতটা কষ্ট পাচ্ছে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটা এভাবে পাগলের মতো চিৎকার করে কাঁদছে। আজম রহমান মীরা রহমানের দিকে তাকিয়ে আহত গলায় বলল, আমি একজন ভালো বাবা হতে পারিনি মীরা। আমার মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ আমি হয়ে গেলাম। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এই সবকিছুর জন্য আমি দায়ী। আমার বলা কথাগুলো আমার মেয়ে ছোট্ট মনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সবার এত অপমান চুপচাপ সহ্য করেছে। আসার কথা ছিল কি সুন্দর বড় ভাই, আসার সময় কি সুন্দর বড় ভাইজানকে রাজি করানো বিয়ের জন্য। আমার মেয়েটার যে শত্রুও কখনো খারাপ হয় না, তাহলে আল্লাহকে আমার মেয়েটাকে ভালো। সবার এত অপমান চুপচাপ সহ্য করেছে। আসার সময় কি সুন্দর বড় ভাইজানকে রাজি করালো বিয়ের জন্য। আমার মেয়েটা যে শত্রুও কখনো খারাপ চায় না, তাহলে আল্লাহ কেন আমার ভালো মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে। এই কথাগুলো কিছুক্ষণ চুপ করে রইল আজম রহমান। তারপর সোফার সামনে টি টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর আবার বলতে শুরু করলেন, জানো মীরা, আমি ভেবেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে ভাবি আমাদের উপর রাগ করে আছে। আমরা তার কাছে থাকলে আস্তে আস্তে রাগটা ঠিক কমে যাবে, তোমাকে আপন করে নিবে। ভেবেছিলাম তুমি আমার জন্য পরিবার ছেড়েছো, কতটা কষ্ট পেয়েছো। সবাই যদি তোমাকে একটু হলেও ভালোবাসা দেয়, তাহলে তোমার কিছুটা অন্তত কষ্ট কমতে পারে। তুমি যেভাবে সবার মন জয় করেছিলে, ঠিক সেইভাবে ভাবির মনটা জয় করে নিতে পারবে। তোমার ভালোবাসা দিয়ে তার সব রাগ অভিমান ভুলিয়ে দেবে। ভেবেছিলাম অপমান করতে করতে হয়তো একদিন সেও ক্লান্ত হয়ে যাবে, তারপর তোমাকে ঠিক আপন করে নিব। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ভাবি তোমার উপর রাগ বা অভিমান করে নেই, সে তোমাকে ঘৃণা করে। মীরা রহমান হতদম্ব হয়ে তাকিয়ে রইলেন তার স্বামীর মুখের দিকে। তারপর কাপা কাপা গলায় বলল, ঘৃণা করে কিন্তু কেন? আমার তো তার সাথে কোনো শত্রুতা নেই। তাছাড়া আমি তার সাথে কোনো উঁচু গলায় কথাও বলিনি। তাহলে কেন সে আমাকে পছন্দ করে না? শুধুমাত্র তার বোনের সাথে বিয়ে হয়নি তার জন্য? আজম রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, আমি তার বোনকে বিয়ে করিনি, তোমাকে বিয়ে করেছি। তার জন্য ভাবি তোমাকে এতটা ঘৃণা করে।
আর সেই জন্য আগুন এতটাই তীব্র যে আমাদের সবকিছু জ্বালিয়ে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবির সেই ঘৃণা আগুনকে আজকে আমার মেয়েটার জীবন শেষ করে দিচ্ছে। তাই আরো বেশি দেরি হওয়ার আগে এই সিদ্ধান্তটা নিয়েছি। মীরা রহমান প্রশ্নবোধক দৃষ্টিতে আজম রহমানের দিকে তাকালেন। আজম রহমান তার দৃষ্টি বুঝতে পেরে আজম রহমান বলল, আমরা এখানে আর থাকবো না, ঢাকায় শিফট করব কিছুদিনের মধ্যে। কিন্তু মীরা রহমানকে আর কিছু বলতে না দিয়ে আজম রহমান বলল, কেন কিন্তু না? আমরা এখান থেকে যাব মানে যাব, এটাই আমার শেষ কথা। তারপর বসা থেকে দাঁড়িয়ে বলল, আমাদের এখান থেকে চলে যাওয়াটাই সবার জন্য ভালো হবে। আমি আমার ছেলে মেয়েদের একটা শান্তির জীবন দিতে চাই। কথাটা বলেই তিনি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। তার পিছন পিছন মীরা রহমানও গেলেন। অনেকক্ষণ মেঘের কান্নার শব্দ না পেয়ে মেঘের মুখের দিকে তাকালো মিহির। দেখলো তার ছোট বুড়িটা কাটতে কাটতে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের মধ্যে এখনো বারবার মেঘ হিচকি দিচ্ছে। মেঘের চোখের পানি মিহিরের শার্টের বুকের একদম ভিজে গেছে। মিহির লম্বা একটা শ্বাস নিল। তারপর মেঘকে কুলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিল। তারপর বোনের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। আসার সময় এসিটা বন্ধ করে দিল। ফ্যান ছেড়ে ফ্যানের পাওয়ার একদম কমিয়ে দিল। বোনের কাছে গিয়ে কপালে একটা চুমু খাই। তারপর আস্তে করে দরজাটা টেনে রুম থেকে বের হয়ে নিচে আসে। নিচে এসে যা দেখতে তার ধপ করে মাথায় আগুন জ্বলে ওঠে। তারপর আস্তে করে দরজাটা টেনে রুম থেকে বেরিয়ে নিচে আসে। নিচে যা দেখে তা দেখে ধপ করে মাথায় আগুন জ্বলে ওঠে। মীরা রহমান সোফায় বসে আছে। তার সামনে সোফায় পাশের কিছু মহিলা আছে। এরা নিশ্চয় বিয়ে ভাঙার খবরটা পেয়ে গিয়েছে, তাই কাটা ঘায়ে নুনের চিটা দিতে এসেছে। আসলে প্রতিবেশীরা সঙ্গ হলো। পরের সুখে জ্বলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শুনে কম রটাই বেশি, এদের নামই হলো প্রতিবেশী। মিহির এসে মীরা রহমানের পাশে বসে ফোন স্ক্রল করতে লাগলো। এদের মধ্যে একজন মহিলা মীরা রহমানকে উদ্দেশ্য করে বলে, তা ভাবি মেঘকে তো দেখতে পাচ্ছি না, মেঘ কোথায়? উপরের রুমে আছে। আরেকজন মহিলা বিদ্রুপের সুরে বলল, কি আর বলবো ভাবি, কি দিনকাল পড়লো। এক বোন আরেক বোনের হবু স্বামীর প্রেমে পড়েছে। কি লজ্জায় বিষয় ভাবুন তো। জেরিন কি সুন্দর দেখতে, ওর জন্য কি জগতের ছেলে অভাব পড়তো? কিসের জন্য আবিরের সাথে জেরিনের অবৈধ সম্পর্ক করতে হবে? হাজার হোক মেঘনা তো ওর বোন হয়। কেউ বোনের এত বড় ক্ষতি করে? মিহির দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। ইচ্ছে করছে এদের এক একজনকে মাথায় তুলে আছাড় মারতে। মীরা রহমান কথা ঘুরাতে বললেন, এসব কথা ছাড়ুন ভাবি, আপনারা কি চা খাবেন নাকি কফি? আরেকজন বললেন, কিছু খাবো না ভাবি, আমরা তো এইমাত্র আবিরের বাসা থেকে খেয়ে এসেছি। তারপর মহিলাটি বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, তা আপনারা কি সিদ্ধান্ত নিলেন? মেঘ যে ছেলেটাকে ভালোবাসে তার সাথে ওর বিয়েটা দিবেন নাকি? মীরা রহমান বলল, মেঘ কাউকে ভালোবাসে না ভাবি। মহিলাটি আবার বললেন, কি বলেন ভাবি? জেরিন আমাদের এইমাত্র ওর ফোনে মেঘনা আর একটা ছেলের কিছু ছবি দেখালো, আমরা সবাই নিজের চোখে দেখলাম। মীরা রহমানের কথায় মহিলাটি থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বলেন, জেরিন আপনাদের কি দেখিয়েছে? আপনারা কি দেখেছেন সেটা আমি জানি না। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। সে এমন কিছু করবে না যাতে তার বাবা মায়ের সম্মানহানি হয়। মহিলাটি আবার বলল, মেয়েটি এতটা বিশ্বাস করবেন না ভাবি। আজকালকার মেয়ে কখন কি করে বসে, আসলে আপনাদের কোনো দোষ নেই। আপনাদের অগোচরে আপনাদের মেয়েরা বাইরে কি করে বেড়ায় সেটা আপনারা কি করে জানবেন বলুন? শেষের কথাটা অনেকটা ব্যঙ্গ করে বলেন মহিলাটি। মিহির এতক্ষণ চুপ করে সব সহ্য করলো, এবার আর সহ্য করতে পারল না। সুপার পাশে টেবিল থাকা ফ্লাওয়ার টাচটাকে সজোরে ফ্লোরে আছাড় মারল। ঘটনা আকস্মিকতায় সবাই কেঁপে উঠলো। তাকিয়ে দেখলো মিহির চোখ লাল করে দাঁড়িয়ে আছে। পাশে কাচের ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। মিহির জুড়ে চেঁচিয়ে বলল, হোয়াট ইউ মিন বাই? বাইরে কি করে বেড়ায়? আপনাদের সাহস তো কম না আমাদের বাসায় এসে আমার বোনকে যা নয় তাই বলছেন। কিছু ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে যায় মেঘের। ধরপড়িয়ে উঠে বসে মেঘ নিচে থেকে চেঁচামেচির আওয়াজ শুনছে। সে তাড়াতাড়ি রুম থেকে আসে। সিঁড়ির কাছে আসতে দেখতে পাই সুপায় এক পাশে মিহির লুক দাঁড়িয়ে আছে। মিহির রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। আরেক পাশে কিছু আন্টি বসে আছে। আর মীরা রহমান মাথা নিচু করে সুপায় দাঁড়িয়ে আছে। মিহির চিৎকার করে বলল, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। সাথে সাথে মহিলাগুলো বাসা থেকে বেরিয়ে গেল। তার মধ্যে একজন বলল, কথাই আছে না, চুরের মেয়ের বড় গলা, তোমার বোন নষ্টামি করবে আর আমরা বললেই দোষ। আরেকজন রাগী গলায় বলল, একদম ঠিক বলেছেন ভাবি, তাছাড়া আমরা কি আর এমনি বলছি? জেরিন আমাদের ওর ফোনের ছবি দেখিয়েছে।